মমতা বনাম মোদি কৃত্রিম বিরোধিতার নাটক। একটি রাজনৈতিক বিশ্লেষণ। 1. ভূমিকা। ভারতের রাজনীতিতে বিরোধিতা শব্দটি বহুবার নাটকের মতো মঞ্চস্থ হয়েছে। কখনো কংগ্রেস বনাম বিজেপি, কখনো বিজেপি বনাম আঞ্চলিক দলগুলো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশেষ ধরনের রাজনৈতিক নাটক ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। মমতা ব্যানার্জি বনাম নরেন্দ্র মোদী বিরোধিতা। বহু সাধারণ ভোটার এবং রাজনৈতিক বিশ্লেষকের চোখে এটি কেন্দ্র রাজ্যের সংঘাত। আবার কারো মতে এটি এক কৃত্রিম বিরোধিতা, যার উদ্দেশ্য জনমানসে ভুয়ো মেনুকরণ তৈরি করে প্রকৃত বিরোধী শক্তি অর্থাৎ বামপন্থাকে কোণঠাসা করে রাখা। এই প্রবন্ধে আমরা সেই বিরোধিতার ইতিহাস, বাহ্যিক সংঘাতের উদাহরণ, অভ্যন্তরীণ সমঝোতার যুক্তি এবং রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করব, যাতে বোঝা যায় এই নাটক আসলে কার স্বার্থে চলছে এবং এর ফল কে ভোগ করছে। 2. মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের রাজনীতির ইতিহাস। মমতা ব্যানার্জি মূলত কংগ্রেসেরই এক সময়ের জনপ্রিয় নেতা। 1990-এর দশকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেসের দুর্বলতার সুযোগে তিনি নিজের দল তৃণমূল কংগ্রেস গঠন করেন। 1998 তার প্রধান রাজনৈতিক পরিচয় ছিল বাম বিরোধী অর্থাৎ কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন ও প্রচার। তার আন্দোলনের মূল ভিত্তি ছিল কৃষকদের জমি অধিগ্রহণের প্রশ্নে, যেমন সিঙ্গুর ও নন্দীগ্রাম, এবং এই আন্দোলন তাকে মাটি ও মানুষের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু 2011 সালে বামফ্রন্ট সরকারকে পরাজিত করার পর থেকেই তৃণমূল সরকারের চরিত্র স্পষ্ট হয়ে ওঠে, যেখানে জনতার আন্দোলনকে দমন, প্রশাসনিক দুর্নীতি এবং কেন্দ্রের প্রতি কৌশলগত নির্ভরতা একসাথে বেড়ে যায়। 3. নরেন্দ্র মোদী ও বিজেপির রাজনীতি পটভূমি। নরেন্দ্র মোদী 2014 সালে গুজরাট মডেল প্রচারের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী হন। তার দল বিজেপি একাধারে ধর্মীয় মেরুকরণ, কর্পোরেট পুঁজির আশ্রয় এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণে বিশ্বাসী। 2014 থেকে 2024 পর্যন্ত বিজেপির রাজনীতি মূলত দুটি স্তম্ভে দাঁড়িয়ে আছে। প্রথমটি হল হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং দ্বিতীয়টি নব উদারনৈতিক অর্থনীতি। এই দুই ধারাই পশ্চিমবঙ্গের মতো সাংস্কৃতিকভাবে বহুত্ববাদী রাজ্যে সরাসরি প্রতিষ্ঠা পায়নি, কিন্তু বিজেপি ক্রমশ তার ঘাঁটি তৈরি করেছে। 4. বিরোধিতার বাহ্যিক রূপ, সংঘাতের উদাহরণ। মমতা ও মোদির বিরোধিতা অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমে তীব্র সংঘাত বলে প্রকাশ পেয়েছে, যেমন রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রী সংঘর্ষ, কেন্দ্রীয় তদন্ত সংস্থার সিবিআই, ইডি এর অভিযান, চিন্তিত রাজ্য অর্থরেকি ও কর বন্টন নিয়ে বিবাদ, নির্বাচনী প্রচারে ব্যক্তিগত আক্রমণ, যেমন মমতার দিদি বনাম দিদি বা মোদির দিদি ও দিদি স্লোগান। এগুলো একদম সত্যি ঘটেছে, কিন্তু প্রশ্ন হলো এই সংঘাত কি আদর্শগত, নাকি এটি একে অপরের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার নাটকীয় প্রয়োজন? 5. কৃত্রিম বিরোধিতার যুক্তি, কেন এটি নাটক হতে পারে? 1. কেন্দ্রের প্রতি নরম অবস্থান। যদিও মমতা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপে ভাষায় বিরোধিতা করেছেন, যেমন জিএসটি বা নোটবন্দি নিয়ে, কিন্তু সংসদে বা বাস্তব প্রশাসনিক পদক্ষেপে তিনি বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক প্রতিরোধ গড়ে তোলেননি। উদাহরণস্বরূপ, কৃষক আন্দোলনের সময় তার দল সারা দেশে কোনো সক্রিয় ভূমিকা নেয়নি। এনআরসি-সিএ আন্দোলনে প্রথমে বিরোধিতা করলেও পরে কেন্দ্রের সঙ্গে সমঝোতার ভাষা ব্যবহার করেছেন। 2. বামপন্থী রাজনীতিকে কোণঠাসা করার স্বার্থে। 2. 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপি উভয়ের রাজনীতি একে অপরকে প্রধান প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেছে। এর ফলে ভোটারদের সামনে এক দ্বিমেরুকরণ বা টিএমসি বনাম বিজেপি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সিপিআইএম এর মতো শ্রেণী রাজনীতি ভিত্তিক শক্তি ধীরে ধীরে মিডিয়া ও ভোটের পরিসর থেকে বাদ পড়ে। 3. অর্থনৈতিক সমঝোতা ও পুঁজির ভাগাভাগি। দুই সরকারই কর্পোরেট বন্ধুনীতি অনুসরণ করেছে। শিল্পপতিদের জমি, ট্যাক্স ছাড় ও পিপিপি মডেলে বেসরকারীকরণ। যেখানে বিজেপি কর্পোরেট পুঁজিকে দেশপ্রেমিক বিনিয়োগ বলে বৈধতা দেয়, সেখানে মমতা একই কাজকে বিনিয়োগ উৎসব নামে প্রচার করেন। অর্থাৎ নীতিগত পার্থক্য আসলে খুবই সীমিত। 4. ধর্মীয় ও জাতীয়তাবাদী প্রশ্নে নীরবতা। বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার হিন্দুত্ববাদ। তৃণমূল প্রকাশ্যে তার বিরোধিতা করলেও মাঠে দেখা গেছে দুর্গা প্রতিমা ভাসান, রামনবমী উৎসবে প্রশাসনিক ছাড় দেওয়া হয়েছে, এমনকি অনেক সময় বিজেপির ভাষা অনুকরণ করে বাংলার গৌরব জাতীয় স্লোগান তোলা হয়েছে।
এটি নরম হিন্দুত্বের এক রূপ, যা বিজেপিকে মূল শত্রু নয় বরং সাংস্কৃতিক সহযাত্রী করে তোলে। 5. গণমাধ্যমের ভূমিকা, বিরোধিতাকে বিনোদনে রূপান্তর। মিডিয়া এই নাটকের মূল পরিচালক। টিভি চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সংবাদপত্রের বড় অংশ এই বিরোধিতাকে ড্রামা হিসেবে পরিবেশন করে। যেমন দিদি দিলেন মোদিকে চ্যালেঞ্জ, মোদির পাল্টা আক্রমণ। এই ভাষা জনগণকে ভাবায় যেন এরা দুটি বিপরীত মেরু, অথচ বাস্তবে উভয়ই পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্রের অংশ। এইভাবে মিডিয়া প্রকৃত শ্রমিকজীবী, কৃষক, শিক্ষা ছাত্র আন্দোলনের খবর আড়াল করে রাজনীতিকে ব্যক্তি নাটকে নামিয়ে আনে। 6. সাংগঠনিক ও প্রশাসনিক বাস্তবতা, বিজেপি ও তৃণমূলের সংগঠনের ধরন আশ্চর্যভাবে একরকম। দুটোই ব্যক্তি নির্ভর দল, মোদির ক্যারিসমা বনাম মমতার ইমেজ। দুটাই কেন্দ্রীকৃত নেতৃত্ব নির্ভর, দুটোতেই দলীয় আমলাতন্ত্র, দুর্নীতি ব্যাপক। দুই দলেরই সংগঠনের মূল শক্তি ভোট, মিডিয়া প্রচার এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ। এরা দুজনেই জনগণের অংশগ্রহণমূলক রাজনীতিকে ভয় পায়, কারণ তাহলে প্রকৃত শ্রেণী চেতনা জাগ্রত হতে পারে। 7. অর্থনীতি ও শ্রেণী রাজনীতির দৃষ্টিকোণ, মমতা ও মোদি উভয় উদারনৈতিক পুঁজিবাদকে রক্ষা করেছেন। মোদি সরকার কর্পোরেট কর কমিয়েছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণ করেছেন। মমতা সরকার রাজ্যে একাধিক বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও রিয়েল এস্টেট প্রজেক্টকে উৎসাহ দিয়েছেন। দুই সরকারেরই লক্ষ্য বিনিয়োগ বন্ধু পরিবেশ, যেখানে শ্রমিকদের সংগঠন, ন্যায্য মজুরি বা ইউনিয়নের অধিকারকে উপেক্ষা করা হয়। এইভাবে রাজনৈতিকভাবে যতই একে অপরকে আক্রমণ করুক, শ্রেণীগতভাবে উভয়ই বুর্জুয়া স্বার্থে ঐক্যবদ্ধ। 8. নির্বাচনী কৌশল, একে অপরের অস্তিত্বের শর্ত। রাজনৈতিকভাবে বিজেপি ও তৃণমূল একে অপরের শত্রু নয়, বরং একজন অন্যজনের যুক্তি। যদি বিজেপি না থাকে, তৃণমূল ধর্মনিরপেক্ষ রক্ষিকারী হিসেবে প্রচার করতে পারবে না, আর তৃণমূল না থাকলে বিজেপি দিদির দুর্নীতির বিরুদ্ধে প্রচার করতে পারবে না। এইভাবে ভোটের আগে পরে উভয় পক্ষের বক্তব্য এমনভাবে সাজানো হয় যাতে দুজনেই জনতার সামনে প্রধান প্রতিদ্বন্দ্বী থাকে। ফলে বাম বা বিকল্প গণ আন্দোলনের জায়গা ক্রমশ সংকুচিত হয়। 9. বামপন্থী বিশ্লেষণ, শ্রেণী বনাম ব্যক্তি। বামপন্থী রাজনীতি সবসময় বলে এসেছে, রাজনীতির আসল প্রশ্ন ব্যক্তি নয়, শ্রেণী। দিদি বা মোদি তারও একক অবস্থান নয়, বরং এরা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার প্রতিনিধি। যদি বিরোধিতা সত্যি নীতিগত হতো, তাহলে দেখা যেত রাজ্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সরকারি শিক্ষার প্রসার, কৃষক ঋণ মুক্তি, ধর্মীয় নিরপেক্ষ জনজীবনের সুরক্ষা। কিন্তু এগুলি কোনো সরকারই করেনি। তাই বামপন্থী দৃষ্টিকোণ থেকে মমতা বনাম মোদি সংঘাত হল শ্রেণী বিরোধের আড়ালে শাসক শ্রেণীর ঐক্য রক্ষা করেন নাটক। 11. জনগণের ওপর প্রভাব, এই কৃত্রিম দ্বন্দ্বের সবচেয়ে বড় ক্ষতি হয় জনগণের। সাধারণ মানুষ মনে করে রাজনীতিতে শুধুই দুই বিকল্প, ফলে তৃতীয় শক্তি উপেক্ষিত। ধর্মীয় বা আঞ্চলিক মেরুকরণে সামাজিক বিভাজন বাড়ে, প্রকৃত সমস্যাগুলো বেকারত্ব, কৃষি সংকট, শিক্ষা ও স্বাস্থ্য আড়ালে চলে যায়। এইভাবে রাজনীতি গণস্বার্থের বদলে মিডিয়া নির্ভর ব্যক্তিকেন্দ্রিক নাটকে পরিণত হয়। 1-2 উপসংহার, বিকল্প রাজনীতির প্রয়োজন। মমতা বনাম মোদি বিরোধিতা তাই গণতন্ত্রের নয়, বরং পুঁজিবাদী গণমায়ার প্রতিফলন। এই নাটক থেকে মুক্তি পেতে হলে শ্রেণী রাজনীতির ভিত্তিতে জন আন্দোলন গড়ে তোলা, ধর্ম ও জাতির মায়া থেকে জনগণকে মুক্ত করা, বিকল্প গণমাধ্যম ও গণসংস্কৃতি তৈরি করা প্রয়োজন। ভারতের প্রকৃত বিরোধিতা হবে তখনই যখন দিদি বনাম দাদার নাটক নয়, বরং শ্রমিক বনাম শোষকের সংঘাত আবার মঞ্চে ফিরে আসবে। উপসংহারে কিছু মূল ভাবনা। মমতা বনাম মোদি আসলে দুই মুখ এক শাসক শ্রেণীর রাজনীতি। বিরোধিতার আড়ালে জনগণকে বিভ্রান্ত রাখাই এর উদ্দেশ্য। প্রকৃত লড়াই ব্যক্তির নয়, শ্রেণীর। এই কৃত্রিম দ্বন্দ্ব ভাঙতে পারে কেবল সংগঠিত সচেতন শ্রেণী নির্ভর গণ আন্দোলন।